This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁট কাটা স্পেশাল সেলিব্রেশন। একটা সেলিব্রেশনের ছবি দিয়েই আজ ঠোঁট কাটা স্পেশাল শুরু করছি। কাশ্মীর দেখাই সেই ছবি আপনাদের। জাতীয় পতাকা হাতে রাস্তায় মানুষ, খুশিতে মিষ্টি মুখ চলছে। সুপ্রিম কোর্ট আজ বলল সুপ্রিম কোর্ট আজ বলে কাশ্মীরে ৩৭০ ধারার প্রয়োগ চিরস্থায়ী বন্দোবস্ত ছিল না, তা ছিল অস্থায়ী। যুদ্ধ পরিস্থিতির কারণে জম্মু কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা প্রয়োগ করা হয়েছিল। শীর্ষ আদালতই স্পষ্ট করে জানিয়েছে যে এই ধারা বিলোপ করার অধিকার রাষ্ট্রপতির রয়েছে। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কোনো আবেদন নিয়ে শুনানি চালাতে পারে না। অর্থাৎ সংবিধান মেনে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। শুনুন। वहाँ की जनता को जो गुमराह किया जा रहा था कि हमारा ये जजमेंट जो है 370 उठ जाएगा और फिर से जो भारत के खिलाफ आवाज़ उठाने वालों को आवाज़ उठाने का मौका मिलेगा। आज उनको ये मैसेज भारत की जो है हमारी सुप्रीम कोर्ट ने ये दे दिया है। सुप्रीम कोर्ट ने कहा है कि जो राष्ट्रपति ने फैसला लिया था वो फैसला बिल्कुल सही है। जो 35 हटाने का फैसला लिया, जो 370 हटाने का फैसला लिया, बिल्कुल सही लिया फैसला। कि अब 370 हिंदुस्तान के कॉन्स्टिट्यूशन का कभी हिस्सा नहीं रहेगी। दुनिया भूल जाएगी कि कभी ये हिस्सा था। মোদি বললেন রায় ঐতিহাসিক, নতুন আশা জাগালো। আজ এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী আরও লেখেন। কি বলেছেন তিনি? এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী আজ লেখেন যে এই রায় জম্মু কাশ্মীর এবং লাদাখে বসবাসকারী আমাদের ভাই বোনদের উন্নতি এবং অগ্রগতির দিকে আরও এক ধাপ এগিয়ে দিল। সবকিছুর ঊর্ধ্বে ভারতীয়দের ঐক্যের কথাই বলল আদালত। এক্স হ্যান্ডেলে উপত্যকার মানুষকে আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদী, আমি আপনাদের স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর। প্রান্তিক এবং দুর্বল মানুষের কাছেও উন্নয়ন এবং অগ্রগতির সুবিধা পৌঁছে যাবে। আর এই রায়কে উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি হিসেবেই উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুলাম নবী আজাদ, ওমর আবদুল্লাহর মতো কাশ্মীরের নেতাদের কথাও আপনাদের শোনাবো। क्या यही फैसले की हम उम्मीद लगाए बैठे थे? बिल्कुल नहीं। यूनानिमस फैसला आया, उससे मेरे ख्याल में जम्मू कश्मीर के सभी लोग, चाहे वो कश्मीर के हों या जम्मू सूबा के, वो खुश नहीं हैं। हमने सुप्रीम कोर्ट का दरवाज़ा खटखटाया था क्योंकि हम इंसाफ की उम्मीद कर रहे थे। जाहिर सी बात है कि हमारी उम्मीदों के मैं पूरी तरह से मुतमईन हूँ कि इससे ज़्यादा शायद हम कर नहीं सकते थे। हमारे जो नौजवान बच्चे हैं या बच्चियाँ हैं पढ़ी लिखी, वो और बेकारी हमारी बढ़ेगी, कई गुना और ज़्यादा बढ़े। কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা এই গুলাম নবী আজাদ মোদির বন্ধু বলেই পরিচিত। ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি এই নামে নিজের একটি দলও করেছেন। তবে প্রথম থেকেই ৩৭০ ধারা বাতিলে কেন্দ্রের বিরোধিতা করে এসেছেন। কাশ্মীরের রাজা হরি সিং এর ছেলে কাংগ্রেস নেতা করণ সিং, তিনি বলছেন এই রায় অনিবার্যও ছিল, মেনে নিন। কি বলেছেন? उसका स्वागत करता हूँ। मेरी मोदी जी से भी यही प्रार्थना होगी कि अब वो जल्द से जल्द राज्य का दर्जा दे दें। ये ज़रूरी नहीं कि पहले चुनाव हों फिर उसके बाद राज्य का दर्जा दिया जाए, बल्कि अगर चुनाव हों तो राज्य के लिए हों, यूनियन टेरिटरी के लिए क्यों हों। হ্যাঁ, শীর্ষ আদালত আজ কাশ্মীরকে যত দ্রুত সম্ভব রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার কথাও বলেছে। আগামী বছরের মধ্যেই সেখানে বিধানসভা নির্বাচন করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এছাড়া লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্তেও হস্তক্ষেপ করা হয়নি। তবে মেহবুবা মুফতিরা বলছেন যে এখানেই সব শেষ হচ্ছে না, আশা ছাড়বেন না তারা। কাশ্মীরের মানুষ হার মানবেন না। এরপর কি করার কথা ভাবছেন মেহবুবরা, শুনি।
2019-এর অগাস্টের আগে পর্যন্ত প্রতিরক্ষা, বিদেশ, অর্থ এবং যোগাযোগ ছাড়া জম্মু কাশ্মীরের আর কোনো বিষয়ে হস্তক্ষেপের অধিকার ছিল না কেন্দ্রের। 370 নম্বর অনুচ্ছেদ মেনেই চলতে হতো কেন্দ্রকে। এমনকি উপত্যকায় কোনো আইন প্রণয়নের অধিকারও সংসদের ছিল না। এজন্য রাজ্যের সম্মতি নিতে হতো। এছাড়া 35A অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যের কে স্থায়ী বাসিন্দা আর কে নন তাও স্থির করতে পারত সেখানকার বিধানসভা। স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ কাশ্মীরের জমিও কিনতে পারতেন না। 2019-এ কাশ্মীরের এই বিশেষ মর্যাদা প্রত্যাহার করে মোদী সরকার। লাদাখকে ভেঙে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলও ঘোষণা করা হয়। जो उन्होंने यूनियन टेरिटरी बना दिया जम्मू कश्मीर को, वो फैसला भी ठीक है, उसमें कोई कमी नहीं है। सुप्रीम कोर्ट ने कहा है कि वहाँ इलेक्शन कमीशन अपनी चुनाव की प्रक्रिया शुरू करे और 30 सितंबर 2024 तक अपनी चुनाव की प्रक्रिया पूरी कर ले। সংবিধানের 370 অনুচ্ছেদেই 3 নম্বর উপধারায় বলা রয়েছে, রাষ্ট্রপতি ইচ্ছে করলে ওই বিশেষ মর্যাদা তুলে নিতে পারেন। মোদী সরকার সেই উপধারাই প্রয়োগ করে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রয়োজনীয় নির্দেশিকা প্রকাশ করেন। সুপ্রিম কোর্টে এই পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ মামলা হয়। বলা হয়, কাশ্মীরের তৎকালীন রাজা হরি সিং এর সঙ্গে ভারত সরকার যে ভারত ভুক্তির চুক্তি করেছিল সেখানেই বিশেষ মর্যাদার বিষয়টি স্বীকার করে নিয়েছিল। অভিযোগে বলা হয়, কেন্দ্র সংসদের সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করে রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা বেশ কয়েকটি প্রশাসনিক নির্দেশের মাধ্যমে একটি পূর্ণ মর্যাদার অঙ্গরাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত, সংবিধানের সঙ্গে ধোঁকাবাজি করা হয়েছে। इससे हमारी स्टेट की इकॉनमी को बहुत नुकसान होगा, ज़मीनें महंगी हो जाएंगी, पूरे हिंदुस्तान के लोग जम्मू और श्रीनगर आएंगे। हमारी महदूद, हमारी यहाँ कोई बड़ी इंडस्ट्रियाँ नहीं है कि जिसमें हज़ारों या लाखों लोग काम करें। যদিও কেন্দ্র যুক্তি দেয়, দেশের সংবিধান সভা জম্মু কাশ্মীরকে 370 অনুচ্ছেদে বিশেষ মর্যাদা দিয়েছিল, কিন্তু 1957-এ সংবিধান সভা ভেঙে দেওয়া হয়। রাজ্যসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা অস্থায়ী একটি ব্যবস্থা ছিল। আজ কিন্তু সুপ্রিম কোর্টও একই কথা বলল। आगे अगर ये सुप्रीम कोर्ट फैसला लेते तो और बड़ी अच्छा होती। हकीकत ये है कि हमारे मुखालिफ भी इस चीज़ को तस्लीम करने पे मजबूर हुए। फिर भी देर आई दुरुस्त आना चाहिए। तो हम भी ये चाहूंगा कि सुप्रीम कोर्ट की कहने पर ये सरकार जल्द से जल्द ये चुनाव की घोषणा करे और चुनाव करा के कश्मीर को वापस इनका जो राज्य की मर्यादा थी, राज्य की दर्जा इनको दिया जाए। মোদী সরকারের সিদ্ধান্তে কোনো গলদ দেখেনি 5 বিচারপতির সুপ্রিম বেঞ্চ। আর এখানেই জয় দেখছেন মোদী শাহ, জয় দেখছে বিজেপিও। জম্মু কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার বিজেপি ও সংঘ পরিবারের বহু পুরনো দাবি ছিল। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার অন্যতম স্লোগানই ছিল, এক দেশ এক বিধান এক নিশান। উপত্যকায় পৃথক বিধি থাকতে পারে না। 23 শরিক দলের উপর নির্ভরশীল অটল বিহারী বাজপেয়ী সরকার পারেনি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিজেপির উপায় ছিল না, কিন্তু কেন্দ্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতেই শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেন মোদী শাহরা। সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করা হয়। ঐতিহাসিক রায়ের পর আজ কি বললেন শাহ, শোনাবো আপনাদের। ढेर सारी चीजों को जो भारतीय जनता पार्टी 1950 से बताती थी और कांग्रेस, विपक्ष और विशेषकर कम्युनिस्ट भाइयों का हमेशा से हम पर आरोप था कि राजनीतिक बातें आप कर रहे हो। ये सारी चीजों को आज सर्वोच्च अदालत ने अमली जामा पहना दिया। न्यायालय ने माना कि जम्मू कश्मीर के पास कभी भी आंतरिक संप्रभुता नहीं थी, जो हमारा कहना था। রাম মন্দির ছিলই, লোকসভা ভোটের আগে বিজেপি ও সংঘ পরিবার আরেকটা ইস্যুও পেয়ে গেল। একে মা মনসা, তাই আবার ধুনোর গন্ধ রাখতে হবেই। টাকা কার? অর্পিতা মুখোপাধ্যায়ের যে টাকার পাহাড় নিয়ে তৃণমূল কংগ্রেসকে রোজ রোজ খোঁচা দিতেন অধীর রঞ্জন চৌধুরীরা, সেটাই কি বুমেরাং হয়ে গেল ধীরজ সাহুতে? ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি এবং অফিসের আলমারিতে টাকার পাহাড়। জায়গায় জায়গায় তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত উদ্ধার 353 কোটি 50 লক্ষ টাকা। রোববার তখন সন্ধে পেরিয়ে রাত, তখনই তো খোঁচাটা দিলেন কে?
দেখুন। देखिए, मुझे तो बड़ा आश्चर्य है, आजादी के बाद किसी भी दल के सांसद के घर से इतनी बड़ी मात्रा में कैश नहीं पकड़ी गई होगी। सैकड़ों करोड़ों रुपए का कैश सांसद के घर से मिलता है और पूरा इंडी अलायंस मौन है इस करप्शन पर। मैं तो पूछना चाहूंगा इनके साथियों को, कांग्रेस का मौन तो हमें समझ में आता है क्योंकि इनकी फितरत ही भ्रष्टाचार की है, परंतु चाहे तृणमूल कांग्रेस हो, चाहे जेडीयू हो, चाहे आरजेडी हो, ये सारे दल डीएमके सहित चुप बैठे हैं। এরপর আর কি, দেওয়াল লিখন তো লেখাই হয়ে গিয়েছিল, সকাল সকাল শুরু হয়ে গেল প্রতিবাদ। বিক্ষোভের নেতৃত্বে কে? জেপি নাড্ডা। এরপর আর কি, চলতেই থাকলো। जो झारखंड के कांग्रेस के सांसद धीरज साहू के ठिकानों से जिस तरीके से पैसे निकल रहे हैं, नोटों की गड्डियां निकल रही हैं, सोनिया गांधी और राहुल गांधी को जवाब देना होगा। 100 বছরের পুরনো ব্যবসাদার, তাদের বাড়ি যখন ব্যবসা, তখন কংগ্রেস পার্টির জন্ম হয় না, সেই আমল থেকে তাদের ব্যবসা। তো সেই ব্যবসায় কোথায় কি সম্পত্তি আছে না আছে কংগ্রেস পার্টি কি করে হিসাব রাখবে? তো আমরা কি বলেছি যে ইনকাম ট্যাক্স তুমি গিয়ে ঠিক করোনি? আমরা বলছি তুমি ঠিক করেছো কি বেঠিক করেছো তুমি জানো, কিন্তু কংগ্রেস পার্টিকে তার মধ্যে যুক্ত করো না। তার আগে তো বাংলার লোকেরা অনেক কিছু করেছে, সেই রেকর্ডটা সব ভেঙেছেন জামাত। সেই জন্য যারা ইন্ডিয়া জোটের মাধ্যমে এসছে সব কটার একই ক্যারেক্টার আছে, সবার ব্যাকগ্রাউন্ড একই আছে। কংগ্রেস দলের এমপি সে, কংগ্রেস কী করবে সেটা কংগ্রেসের ব্যাপার, কিন্তু বিজেপি বলুক তাকে নেবে না। কারণ যতজন আমাদের রাজ্যে দেখেছি আইটি বা ইডি যখন কাউকে রেড করে, তারপর যখন টাকা পয়সা বেরোয় বা চুরি ধরার পর থেকে, তখন সে গিয়ে ঝান্ডা ধরে নেয়। তুমি এইটার ব্যাপারে যেভাবে তুমি গলা ফাটাচ্ছ, যত তুমি বাহাদুরি দেখাচ্ছ, বাকি যারা ভারতবর্ষকে লুট করে চলে যাচ্ছে তাদের সময় এই তৎপরতা দেখা যাচ্ছে না কেন? বিজেপি শাসিত রাজ্যে এই তৎপরতা নেই কেন? না খাওয়া না খানে দোঙ্গা স্লোগান দিয়েছেন উনি, এবং সাধারণ মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, সেটা এগুলো থেকে প্রমাণ হয়ে গেল। এবং এই লোকগুলো যারা একদিন আমাদের ঘাড়ে চেপে দেশটাকে লুট করছিল, তাদের সত্যি সত্যি রূপটা আজকে প্রকাশ্যে এসে গেছে। নিম্নচাপের বৃষ্টিতে বিঘের পর বিঘে ফসল নষ্ট হয়ে গিয়েছে। অবসাদে ঋণের বোঝায় একের পর এক কৃষক আত্মঘাতী হচ্ছেন। পশ্চিম মেদিনীপুর থেকে হুগলি, চন্দ্রকোনার পর আরামবাগ, 3 দিনে আত্মঘাতী 4 জন কৃষক। অভিযোগ, ঋণ নিয়ে চাষ করে ফসল নষ্ট হওয়ায় কেউ বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন, কেউ বা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। আর তাই আজ বর্ধমানে পথে বসলেন কৃষকরা। নিজেদের দুরবস্থা নিয়ে তারা সোচ্চার হলেন। দেখুন সেই ছবি। আলু চাষে বিমার টাকা সরকারকে দিতে হবে, চাষকে দিতে হবে। এই কৃষক মৃত্যু নিয়ে কদিন ধরেই সরগরম বঙ্গের রাজনীতি। আজ তো পথেই নেমে পড়ল বিজেপি। দিকে দিকে তারা বিক্ষোভ প্রদর্শন করলেন, শহর থেকে বাংলা, শহর থেকে গ্রাম। সেই ছবিও দেখাবো। কৃষকদের সামনে রেখেই চড়ছে রাজনীতির পারদ। শুনুন। অতিবর্ষণের আগাম সতর্কতা কৃষকদের দেওয়া হয়নি। 50% আমন লোক তুলতে পেরেছিল, বাকি 50% আমন মাঠে রয়ে গেছে। আমাদের রাজ্যে কৃষকদের আত্মহত্যা করার কোনো স্কোপই নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বন্দোবস্ত করেছেন, আমাদের রাজ্যে কৃষকের আত্মহত্যা করার কোনো সুযোগই নেই। সারের প্রথমত কেন্দ্রীয় সরকার ভর্তুকি কমিয়ে দিল, আর আমাদের রাজ্য সরকার এই সমস্তগুলোকে নিয়ে কিভাবে কালোবাজারি করা যায়, মজুতদারি করা যায় তার ব্যবস্থা করছে। আলু নিয়ে কৃষকরা নাজেহাল হচ্ছে। আলু যারা ফেলেছিলেন, আলু চাষিদেরও সর্বনাশ হয়ে গেছে। সতর্কতা দেওয়ার দায়িত্ব সরকারের। বাংলা শস্য বিমার কাভার্ড, তারা প্রত্যেক কাভার্ড, একজন চাষিও ক্ষতিগ্রস্ত হবে না। গত কয়েকদিনের বৃষ্টিতে ধানের সমস্যা, একটা মেন্টাল প্রেশার ছিল, সেটা নিতে পারছিল না। এই প্রেশার নিতে না পারার জন্য আত্মহত্যা করেছে। লাগানো হয়েছে,
আমি এই ঋণ কি করে শোধ করবো? আমার একটা 9 বছরের দুধের ভালো কাজ। আমি সন্ধ্যেবেলা আলুর জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে, আলু নষ্ট হয়ে গিয়েছে বলে নানান চিন্তাতেও আত্মহত্যা করেছে। 2.5-3 লাখ টাকার লোন করেছিলেন। আমার প্রায়ই বলতো যে কী করে লোনটা শোধ হবে। আমি দেখো এরকম তো প্রায়ই বিপর্যয় ঘটে, আমার কী করবে বলো তো। এই ক্ষতির কারণেই কি আপনার আত্মহত্যা করেছে? আমার এইটাই বিশ্বাস আর কি। কৃষক পরিবারের কথা শুনছিলেন, এবার শাসকের কথা শোনাবো। এ রাজ্যে কৃষক যথেষ্ট ভালো আছেন। কৃষিজীবী পেশায় থাকা কোনো মানুষ যদি মারা যান, তার মানেই কৃষক মৃত্যু বলাটা একদম ঠিক নয়। তার কারণ তার কোনো ব্যক্তিগত অন্যান্য দিক থাকতে পারে। পেশায় কৃষিজীবী হতে পারেন, কেউ অন্য কারণে মারা যেতে পারে। আর বিজেপি কি এই সুযোগ ছাড়ে? কেন্দ্রীয় বীমা কেন মমতার সরকার চালু করেনি সে প্রশ্ন বঙ্গ বিজেপির সভাপতির মুখে। ন্যায্য মূল্যের কথাও বিরোধীদের মুখে। কৃষকদের অবস্থা সঙ্গীন, কারণ কেন্দ্র সরকারের বীমা এখনো চালু করেনি রাজ্য সরকার। কৃষকরা কেন আত্মহত্যা করছে সে তো গোঘাটের ওসির বক্তব্যে আপনাদের কাছে পরিষ্কার। আজকে কৃষকদের যে অবস্থা হয়েছে, সর্বশান্ত হয়ে গেছে আলু চাষিরা, ধান চাষিরা। একে তারা ফসলের ন্যায্য মূল্য পায় না, মিনিমাম সাপোর্ট প্রাইস পায় না, আর আজকে সরকারের থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা যাচ্ছে না। কোটি কোটি টাকা লোন নিয়ে পালাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, তাদের উপরে কোনো সমস্যা হয় না। আর 10-20-50 হাজার টাকা লোন নিলে তাদের উপর এত চাপ প্রেশার ক্রিয়েটের কে সময় দিও। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে চা বাগানে চা তুলছেন, মুখ্যমন্ত্রী আদিবাসীদের সঙ্গে নৃত্যে পা মেলাচ্ছেন, আর এখানে যিনি কৃষিমন্ত্রী আছেন তিনি বলছেন সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কৃষকদেরকে তো মানুষ মনে করে না। এরা গোঘাটের ওসি না হলে এই ধরনের কথা বলতে পারে? অমুকের বাচ্চা কৃষকদেরকে যারা রাস্তা অবরোধ করেছিল। এই সরকারের কৃষক সম্পর্কে কোনো ধারণাই নেই। পশ্চিমবাংলার 70% মানুষকে বলা হয় তারা কৃষিকাজের সাথে যুক্ত। এই ডেটাটা পশ্চিমবাংলার সরকারের কৃষি দপ্তর পশ্চিমবাংলা বিধানসভায় দিয়েছে। কৃষকদেরকে উন্নত মানের করা, কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষ করা এবং কিভাবে মাসিক গড় আয় বাড়ানো যায় তার কিন্তু কোনো প্রচেষ্টা সরকার করছে না। সারের কালোবাজারি চলছে। ইউরিয়ার দাম আপনি কলকাতা থেকে প্রতি জেলাতে যাবেন, আর প্রত্যেক জেলাতে আলাদা দামে ইউরিয়া বিক্রি হচ্ছে। এর জন্য আগামী সোমবার থেকে সারা রাজ্য জুড়ে আমরা সমস্ত এসডিও অফিসের সামনে আমাদের যে কৃষক মঞ্চ আছে, ভারতীয় জনতা কিষাণ মোর্চা, তারা আন্দোলন করছেন এবং ধারাবাহিকভাবে আন্দোলন চলবে। শুনলেন তো, বিজেপির মুখপাত্র জানালেন তাদের কৃষক মঞ্চ সোমবার থেকে আন্দোলনে নামবে। লোকসভার মুখে ইস্যু কি কেউ আর ছাড়ে? আর বাংলার শাসক মনে করাচ্ছে কৃষকদের দিল্লিতে সেই লাগাতার ধর্নার কথা। আর কোন বিজেপি বলছে? যে বিজেপি সরকারের বিরুদ্ধে সারা ভারতবর্ষের কৃষকরা দিল্লির উপকণ্ঠে 1 বছর ধর্ণা দিয়েছিল, ফিরেও তাকিয়ে দেখেনি। যাদের কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আন্দোলনরত কৃষকদের উপর গাড়ি তুলে দিয়ে 6 জনকে পিষে মেরে দিয়েছিল, তারা আজকে কৃষকদের কথা বলছে, কৃষক দরদ দেখাচ্ছে, মিথ্যাচার করছে। এই চাপানোতরে অর্ধেন্দু সেন রাজ্যের মুখ্য সচিবের কথা শুনলেই বুঝবেন কৃষকদের অবস্থা শাঁখের করাতের মতো। ওদের সেই দীর্ঘ আন্দোলনের পরেও অবস্থায় খুব একটা উন্নতি হয়নি। এবারে সরকার, কেন্দ্রীয় সরকার তো চেষ্টা করবে, এবার যদি ইলেকশনের রেজাল্ট ভালো হয় তাহলে ওই কৃষক আইন যেগুলো পিছু হটতে হয়েছিল ওদের, সেগুলোকে আবার কার্যকর করবার চেষ্টা করবে। এবার আসি সুজয় কৃষ্ণ ভদ্রের খবরে। সুজয় কৃষ্ণ ভদ্র মানে কালীঘাটের কাকু, তাই কাকুর ওয়ার্ডে ট্যাব হাতে আচমকা ইডি কর্তা। আইসিসিইউ ওয়ার্ডে বেডে কাকু কি অবস্থায় রয়েছেন, ট্যাব হাতে একাধিক ছবি তুললেন ইডি কর্তা। কথা বলেন এমএসভিপি ডিরেক্টরের সঙ্গেও। সুজয় কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নেন তিনি। আর কতদিন আইসিসিইউতে থাকবেন কাকু কর্তৃপক্ষের কাছে জানতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক। এসএসকেএমের ভূমিকা নিয়ে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি, আর সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে এদিন আচমকাই পরিদর্শন ইডি কর্তার। আজ কাকুর ওয়ার্ডে, যে ওয়ার্ডে রয়েছেন কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র, সেখানে ইডি কর্তা ট্যাব নিয়ে সেখানে যান আইসিসিইউতে। সেই ওয়ার্ডে বেডে কাকু কী অবস্থায় রয়েছেন, ট্যাব হাতে একাধিক ছবি তুলে সেই বিষয়টা নথিবদ্ধ রাখেন তারা। ইডি কর্তা কথা বলেন এমএসভিপির সঙ্গে, কথা বলেন ডিরেক্টরের সঙ্গে। সুজয় কৃষ্ণ ভদ্র এখন কেমন আছেন, তার শারীরিক অবস্থা ঠিক কীরকম, সে বিষয়ে তারা যাবতীয় খোঁজ খবর নেন। ছবি তুলেও রাখেন তিনি কী করছেন, কেমন আছেন সেটা দেখার জন্য, জানার জন্য। প্রশ্ন হচ্ছে আর কতদিন তিনি আইসিইউতে থাকবেন, সেই কর্তৃপক্ষের কাছে এই বিষয়টাও কিন্তু সুদৃঢ়ভাবে, খুব জোরালোভাবে জানতে চাইছেন ইডি কর্তা। এসএসকেএমের ভূমিকা নিয়ে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি।
আগামীকাল শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়, আবার একই দিনে শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীও। কি বুঝলেন? আগামীকাল শিলিগুড়ি সরগরম, আর তার আগেই তো আজ যা হলো। কেন স্টেডিয়ামে খেলা বন্ধ করে সভা? বিজেপির বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি। ওদিকে বানারহাটের সভাতেও চড়ল সুর। কার? মুখ্যমন্ত্রীর। শুনুন। বাংলা কারো কাছে মাথা নত করে না। সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি সরকার 100 দিনের কাজ যারা করেছে 7,000 কোটি টাকা আটকে রেখেছে। हम दुखी है इसके लिए, इसका मांगने के लिए दिल्ली जा रहा हूँ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করছেন প্রধানমন্ত্রীর সাথে, যদি দেখা না করেন পরবর্তী কি করবেন? প্রধানমন্ত্রীর অত সাহস নেই দেখা করবে। এত কষ্ট করে ড্রামাবাজি করার তো দরকার নেই। হিসেব দিন, চোরগুলোকে গ্রেপ্তার করুন, টাকা তো এমনিই চলে যাবে। প্রধানমন্ত্রীর সাথে দেখা না করলেও টাকা চলে যাবে। मिनिस्टर का अपॉइंट मांगा है, क्यों हमारा मजदूर लोग रुपया नहीं मिलेंगे उसको? क्यों हमारा जो आवास योजना थे उसको रुपया नहीं मिलेंगे घर करने का? সভা বৌভাত ছিল, বৌভাতের সাথে সাথে সভাটাও করে এলেন এবং এই বক্তব্য তো নতুন কিছু নয়, এর আগেও বলেছেন। একসময় বলেছেন দিল্লির টাকা লাগবে না, এখন বলছে দিল্লিকে টাকা দিতে হবে, দিল্লি নাকি টাকা নিয়ে চলে যাচ্ছে। अगर कुछ एक गरीब लोग अगर एक बीड़ी छोड़ के 2 बीड़ी खाते हैं तो उसको खिलाफ में बहुत सारे बात कहा जाता है। और जो बड़ा बड़ा डाकू है, बड़ा बड़ा करोड़पति है, उसको खिलाफ में कोई कुछ नहीं बोलता है। ये हमारा आदत हो गया है। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে দেখা করে দিল্লিতে এসে একটু হাওয়া গরম করে ওতে কাজের কাজ হবে না। বাংলার জনগণ দেখে নিয়েছে, সে কংগ্রেস হোক বা টিএমসি হোক, যত এই ইন্ডি জোটের লোকজন আছে সব বেটা চোর। সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি সরকার, আমাদের যেমন মামাটি মানুষের সরকার 100 দিনের কাজ যারা করেছে 7,000 কোটি টাকা আটকে রেখেছে। 7,000 करोड़ रुपया नहीं दिया। 50% रुपया स्टेट गवर्नमेंट देता है, हम 75% देता है, अब 25% देता है और बोलता है आप घर घर में पानी पहुंच रहा है। इतना झूठ क्यों कह रहे हैं आप लोग? झूठ बोले कौवा काटे। জোটের লোকজন আছে সব বেটা চোর এবং এই চোরেদের আগামী দিনে স্থান জঙ্গলে হবে না হয় এসএসকেএম এ হবে। দাদা একটা झूठ बोले कौवा काटे। कौवा तो कभी ना कभी काटेंगे ना, इंतजार कीजिए। रुकावट के लिए खेद है। ছোটকাটা আজকের মতো এই পর্যন্তই।